দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব দেশের এভিয়েশন সেক্টর নিয়ে, অর্থাৎ আকাশ পরিবহন ব্যবসা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি ইউএস বাংলার মহাব্যবস্থাপক, জনসংযোগ বিভাগের দায়িত্বে যিনি আছেন জনাব কামরুল ইসলাম। জনাব কামরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। জি, আমরা যে বিষয়টি বলছিলাম যে আজকে আমাদের যে আলোচনার বিষয় বাংলাদেশের এভিয়েশন খাত, অর্থাৎ আকাশ পরিবহন বিজনেসটা আসলে বাংলাদেশে কেমন চলছে সেই বিষয়টি নিয়ে। তো আমরা আলোচনার শুরুটা করতে চাই যে সামনে যেহেতু ঈদ আসছে, ঈদের সময় তো দেখা যায় যে এই ঈদকে কেন্দ্র করে মানুষের বাড়ি যাওয়ার বিষয় তো আছেই, পাশাপাশি ঘুরে বেড়ানো কিংবা পর্যটন খাতেরও একটা বিকাশের সুযোগ থাকে। তো এই সময়ে তো আসলে আকাশ পরিবহনতে মানে এটার একটা চাহিদা থাকে নিঃসন্দেহে। তো এইটা আসলে কেমন মনে করছেন এবার? ধন্যবাদ আপনাকে। যেহেতু সামনে ঈদ, ডেফিনেটলি প্রত্যেক বছরের মতোই যাত্রীদের যেমন একটা অতিরিক্ত চাহিদার একটা ব্যাপার থাকে, তেমনি আমাদের একটা পরিকল্পনার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। বাট চলতি বছরে আসলে কিছুটা প্রেক্ষাপট আসলে ডিফারেন্ট আমার কাছে মনে হচ্ছে, বিকজ আমরা এখন পর্যন্ত যে যাত্রীদের যে ঢাকার বাইরে যে ঈদ করার যে প্রবণতাটা যেটা আছে, এটা স্টিল নাও আসলে আমরা এডিশনাল ফ্লাইট দেওয়ার যে পরিকল্পনাগুলো থাকে, এখন পর্যন্ত আমাদের আসলে সেই ধরনের কোনো পরিকল্পনা নাই। এর পিছনে আমার কাছে যেটা মনে হচ্ছে, যেটা আসলে দেখেন যে স্কুল কলেজ এগুলো কিন্তু আজকে একটা লম্বা সময় ধরে অলরেডি রোজার শুরু থেকে বন্ধ মধ্যে আছে। যারা নর্মালি দেখা যায় যে একটা সময় হয়তো ঈদের আগ মুহূর্তে হয়তো বন্ধ হয় কিংবা তারা ঢাকার বাইরে যাওয়ার পরিকল্পনা করে, সেই জায়গাটা থেকে চলতি বছর অলরেডি অনেকেই আসলে ইতিমধ্যে ফ্যামিলি, বেশ করে ফ্যামিলি মেম্বাররা অলরেডি ঢাকার বাইরে কিন্তু অনেকে যাচ্ছে, মানে রাউন্ড দ্য মান্থেই আমি বলবো যে সেটা অলরেডি ছুটিতে তার আগেই কাটিয়ে ফেলছে। এবং একসাথে যে চাপটা পড়ে সেই চাপটা আসলে এই বছর আমরা ওইভাবে দেখছি না। বাট এখন পর্যন্ত ইউএস বাংলা এয়ারলাইন্স যে অতিরিক্ত ফ্লাইট দেওয়ার যে ব্যাপার আছে, সেটা এখন পর্যন্ত আসলে পরিকল্পনা নেয়নি। বাট আমাদের একটা প্ল্যানের মধ্যে আছে, যদি শেষ মুহূর্তে যে এক্সট্রা যদি একটা প্রেশার থাকে, সেটা আমরা সেইভাবে আসলে একটা প্ল্যান রেখেছি, বাট সেটা ফাইনালাইজ করিনি এখন পর্যন্ত। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এবারের ঈদের সময় হয়তো দেশের বাইরে এবং দেশের ভিতরে চাপটা অনেকটা কমই থাকবে, অন্যান্য বছরের মতো নয়। যেমন সিনারিওটা ডিফারেন্ট, হয়তো যাচ্ছে, বাট সেটা হচ্ছে যে শেষ মুহূর্তে যাওয়ার যে পরিকল্পনাটা, সেটা হয়তো সারা মাস ধরেই তাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের মধ্যে, ফ্যামিলি শিডিউলের মধ্যে আসলে তারা মুভ করছে। আপনি দেখেন যে আমাদের আমাদের প্রায় ডেইলি নিয়ারলি 60 ফ্লাইটস আমরা ডোমেস্টিক অপারেট করছি। তো 60 ফ্লাইটস এখানে বেশ করে উত্তরবঙ্গে যেসব, বেশ করে ঢাকার বাইরে আসলে আমি বলবো যে সেটা সৈয়দপুরের কথা বলেন কিংবা রাজশাহী আছেন, এতে জসের বেশ কিছু ফ্লাইট। তো সব কিছু মিলে এগুলো আসলে অলমোস্ট 100%এই আসলে 24 তারিখের পর থেকে একটা প্রবাবিলিটি আছে। আরেকটা জিনিস বলি যে আমাদের যে ঈদের যে প্রেশারটা আছে, যেটি আছে, সেটা আমরা 25 তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি। রিটার্ন ফ্লাইটে আবার ঈদের একদিন পর থেকে আবার ঢাকামুখী একটা আসার প্রবণতা আছে। আর কক্সবাজারে, বিশেষ করে কক্সবাজারে আসলে ট্যুরিস্ট প্যাসেঞ্জার যারা আছে, ডোমেস্টিক ট্যুরিস্ট যারা আছে, তারা কিন্তু কক্সবাজার ঈদের দিন থেকে ঈদের পরবর্তী প্রায় 4-5 দিন পর্যন্ত এটা একটা এডিশনাল প্রেশার আছে। বাট সেটাকে মাথায় রেখে আমরা আসলে সেভাবে রেডি হচ্ছে না। আপনি যেহেতু বলছিলেন যে এবার চাপ অনেকটা আপনারা কম অনুভব করছেন, সেক্ষেত্রে কি তাহলে টিকিটের দাম কি কিছুটা কম পাওয়া যাবে? যেহেতু চাহিদা কমলে তো, মানে চাহিদা যদি কমে তাহলে তো দামও কমার কথা, কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখি না কেন? আচ্ছা, ঈদের সময় যে ব্যাপারটা আছে কিংবা সারা মাসে যে ব্যাপারটা আছে, সেটা আপনি দেখেন যে স্পেসিফিক কোনো অকেশনকে টার্গেট করে ইউএস বাংলা কেন, আমি বলি যে বাংলাদেশ আদার্স ক্যারিয়ার যারা আছে তারা আসলে ফেয়ারটাকে কোট করে না। এর পিছনে রিজনটা বলি, আমাদের প্রত্যেকটা ডেস্টিনেশনে, প্রত্যেকটা রুটে আমাদের প্রায় 9 থেকে 10টা ফেয়ার সেগমেন্ট আছে, একটা লো ফেয়ার থেকে হাই ফেয়ার পর্যন্ত স্টার্টিং ফেয়ার, যারা একটু আর্লি প্ল্যান করেছে। আপনি দেখেন ঈদের সময়টা কিন্তু ফিক্সড আসলে, আপনি জানেন এটা আদার 31-29 রোজা যদি হয়, 31 তারিখে ঈদ হওয়ার পসিবিলিটি আছে, 30 রোজা হলে 1 তারিখে পসিবিলিটি আছে। এইটাকে মাথায় রেখে অনেকে কিন্তু আর্লি একটা প্ল্যান করে তারা কিন্তু অলরেডি তাদের মতো করে আসলে লো ফেয়ার যে টিকিটগুলো আছে সেটা কিন্তু নিয়ে নিয়েছে। তো শেষ মুহূর্তে যারা প্ল্যান করছে তারা কিন্তু আলটিমেটলি একটা কিছুটা আপার ক্লাসের ফেয়ারগুলোতে আসলে নিতে হচ্ছে। তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা সারা বছর যেখানে লোড ফ্যাক্টরটা নিয়ারলি 75-80% লোড ফ্যাক্টর নিয়ে আমরা বিভিন্ন ডেস্টিনেশনগুলোতে ফ্লাই করছি, ঈদের সময় সেটা হয়ে যাচ্ছে নিয়ারলি 60%। আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে কেন হয়তো 60%? ঈদের সময় তো বেশি প্রেশার থাকার কথা। হ্যাঁ, ওয়ান ওয়ে ট্রাফিক ঢাকা থেকে যাচ্ছে, সৈয়দপুরে যাচ্ছে, 100% ফুল নিয়ে আমি যাচ্ছি,
রিটার্ন কিন্তু যখন করছে return সেটা হচ্ছে। দেখা গেলো 10 to 15% আর 20%। তো অ্যাভারেজে আমাকে 60% বেশি আমি প্যাসেঞ্জার ক্যারি করতে পারছি না। তো এখানে আসলে আমি বলবো যে সারা বছরে আমাদের যে ব্রেক ইভেন্টের যে পার্সেন্টেজ লাইক 60, 70, 80% লোড ফ্যাক্টর হইলে আমার ব্রেক ইভেন্টে যাবে। ঈদের সময় আমার কিন্তু সেই ব্রেক ইভেন্টের অপশনটাও তার মানে থাকছে না আপনাকে আসলে। সমন্বয় করতে হচ্ছে আসলে ডেফিনেটলি দামটা। সমন্বয় করতে হবে। আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হবে এত ফেয়ারটা ইনক্রিজ করছে, আপনাকে যখন আমার অপারেশন কস্টকে আপনি বিবেচনাধীন রাখবেন তখন দেখবেন যে আসলে আমার এখানে ব্যবসা যে এডিশনাল থাকার সুযোগ আছে সেটা আসলে নাই। আর এমনিতে ঈদের কথা যদি আমরা বাদ দেই, এমনিতে অন্যান্য বছরের তুলনায় এবার আসলে যাত্রী পরিবহনটা কেমন দেশের ভিতরে এবং বাইরে? এটা কেন বললাম যে আমরা তো আসলে দেখছি যে অর্থনীতিটা অনেকটা একটা কঠিন চাপের মধ্যে আছে, মূল্যস্ফীতি বাড়ছে, মানুষের জীবনযাত্রার খরচ বাড়ছে। তো আকাশপথে যাত্রী পরিবহন যারা করে তাদের জন্য তো আসলে এই কস্টটা মেইনটেইন করাটাও একটা টাফ। সেক্ষেত্রে কি যাত্রী সংখ্যা কি কমছে নাকি? আপনি দেখবেন যে যাত্রী সংখ্যা আসলে ঠিক ওইভাবে কমছে বললে ভুল হবে। আপনি দেখেন যে জুলাই আগস্টের যে পরে যে পরিবর্তিত পরিস্থিতিতে এই সময়টার মধ্যে আসলে আমরা যে এই খাতটা আসলে এভিয়েশন ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা আসলে একটু চাপের মধ্যেই যে ছিল, বাট সেটাকে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বিভিন্ন সময় আমরা সংবাদ মাধ্যমে আমরা দেখি যে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এয়ারলাইন্সগুলো একটা অতিরিক্ত ভাড়া, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যেসব ডেস্টিনেশনগুলো আছে কিংবা কুয়ালালামপুর, সিঙ্গাপুরে, আপনাকে জাস্ট কয়েকটা আমি এক্সাম্পল হিসেবে যদি দিই তাহলে হয়তো ক্লিয়ার ব্যাপারটা হয়ে যাবে। আপনি দেখেন যে আমরা কিন্তু একটা ফেয়ারের যে কম্প্যারিজনটা হয় প্যাসেঞ্জারের মধ্যে, সেটা হচ্ছে যে আগে ফেয়ারটা কম ছিল এখন এত বেশি কেন। এই কম্প্যারিজনটা হয়ে যায় প্রি কোভিডের থেকে। আপনি দেখেন প্রি কোভিডের যে ফেয়ারটা ছিল আর এখন যে ফেয়ার আছে ডেফিনেটলি ইনক্রিজ করেছে, কিন্তু এটার পিছনে বেসিক যে কতগুলো কারণ আছে। আপনি দেখেন আমাদের টাকার যে অবমূল্যায়ন যেটা হয়েছে সেটা আপনি দেখেন ডলার এক্সচেঞ্জ রেটে। আপনি কোভিডের শুরুতে আমাদের কিংবা 2021-22 যেখানে পার ডলার ইকুইভ্যালেন্ট হয়তো 85-86 টাকা ছিল, সেখানে এখন কার্ব মার্কেটে যেটা 124-125 টাকা পর্যন্ত চলে যায়, মাঝে মাঝে আরও বেশি ইনক্রিজ করে। সেই জায়গাটায় অলমোস্ট 30% ডিক্রিজ হওয়ার কারণে ডেফিনেটলি আমার যে অপারেশন কস্ট আছে সেটাও কিন্তু টাকার ভ্যালুতে এবং ইনক্রিজ করেছে, ফেয়ারটাও ইনক্রিজ করেছে। আপনি খেয়াল করে দেখবেন যে বিভিন্ন যে বিদেশি এয়ারলাইন্সগুলো বাংলাদেশে অপারেশনে আছে তাদের যে কস্ট অফ ফান্ডের যে ব্যাপারটা আছে, প্রায় 2,500 কোটি টাকা কিন্তু বাংলাদেশে আটকে আছে। তারা কিন্তু তাদের নিজস্ব দেশে কিন্তু ডলার ক্রাইসিসের জন্য করা যাচ্ছে না। এক্স্যাক্টলি তাই। আপনি যখন 2,500 কোটি টাকা যখন আটকে থাকবে তখন বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সগুলো তারা অ্যাডজাস্টমেন্টে যাবে। এই যে কস্ট অফ ফান্ডের কথা বলছে, এইটা দেখেন বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সগুলো ইতিমধ্যে প্রতি সপ্তাহে প্রায় 45টা ফ্লাইটকে রিডিউস করেছে। আপনি 45 ফ্লাইট, চিটাগাং থেকে প্রায় 24টা ফ্লাইট, ঢাকা থেকে 21টা ফ্লাইট, এই 45টা ফ্লাইটে প্রায় 9,000 সিট কিন্তু আপনি কম পাচ্ছেন। আপনার মার্কেটের ডিমান্ডও যদি সেম থাকে, আপনার যদি সাপ্লাই যদি 9,000 যদি পার উইকে কম থাকে, ডেফিনেটলি এটা ভাড়ার উপর যেটা প্রভাব পড়বে। তাদেরকে যদি আমরা সময় মতো টাকাটা পরিশোধ করতে না পারি তাহলে আমাদের এই যে সমস্যা তো ডেফিনেটলি আপনার ফেয়ারটাকে রিডিউস করার তো সুযোগ নাই, কারণ তাদের তো অপারেশন কস্টকে উঠাতে হবে। তো সব কিছু মিলে এখানে যখন একটা বিদেশি এয়ারলাইন্সগুলো আপনি দেখেন, এই যে বললাম যে 2,500 কোটি টাকা আটকে আছে, এইটাকে যদি গভর্নমেন্ট যদি মানে ইনিশিয়েটিভ নিয়ে যদি এটাকে মানে আমি বলবো যে এটা থেকে উত্তরণ ঘটায়, ডেফিনেটলি আমি বলবো হয়তো এয়ারলাইন্সগুলো তাদের শিডিউল ফ্লাইটগুলো আবার পুনরায় শুরু করবে এবং সিট সংখ্যা বাড়বে, সাথে সাথে ফেয়ারও রিডিউস হওয়ার একটা সুযোগ আছে। মানে টিকিটের দাম আরো বাড়ার সম্ভাবনা আছে, কারণ আপনার যখন ডিমান্ড বেড়ে যাবে তো সেই অনুপাতে সাপ্লাই যদি না হয়, সিট ক্যাপাসিটি যদি আপনাকে না দিতে পারে, স্বাভাবিকভাবে এটা তো একটা ভাড়ার উপর প্রভাব পড়বেই। আরেকটা জিনিসও বলি যে আমরা বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলা এয়ারলাইন্স, এখানে বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল যে মার্কেট শেয়ার আছে সেটা নিয়ারলি 20%কে আমরা ডমিনেট করছি, আর বাকি 80% কিন্তু ফরেন ক্যারিয়ারের। আপনাদের আমরা কিন্তু 20% শেয়ার দিয়ে কিন্তু 80%কে ডমিনেট করতে পারছি না। তো 80%টাকে যদি প্রায়োরিটাইজ করা হয়, তাহলে যদি এই তাদের যে সমস্যাগুলো আছে এটা থেকে যদি বের হতে পারে, আমি বলবো যে ডেফিনেটলি বাংলাদেশে যে এভিয়েশনে যে কিছুটা অস্থিরতা আছে সেটা আসলে কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কেন ফেয়ারটা বাড়ছে, এইটার পিছনে আর দু একটা রিজন যদি আমি দিই। আমাদের যে অ্যারোনটিক্যাল চার্জ আছে, আপনি দেখেন যে আমরা বাংলাদেশে আমরা লাইক ইউএস বাংলা এয়ারলাইন্সের বোয়িং 737-800 এয়ারক্রাফট ইউজ করছে। এই এয়ারক্রাফটটা যখন ঢাকা ল্যান্ড করছে, ল্যান্ডিং, পার্কিং, সিকিউরিটি, যে রুট নেভিগেশন যে চার্জগুলো আছে, নিয়ারলি 2.5 লাখ টাকার মতো আপনাকে পে করতে হচ্ছে পার ফ্লাইট ল্যান্ডিংয়ের জন্য। সেম এয়ারক্রাফট যখন আমি কুয়ালালামপুর ল্যান্ড করছে, সেখানে অনলি 15,000 টাকা বাংলাদেশি টাকায় সেটা পে করছি। তার মানে এখানে অনেক বেশি। আপনি জেট ফুয়েল প্রাইসের কথা বলে, এটা বাংলাদেশ না বলবে যে বাংলাদেশের যে কোনো এয়ারলাইন্সের যে কোনো রুটের অপারেশনের নিয়ারলি 50% হচ্ছে অপারেশন কস্ট হচ্ছে জেট ফুয়েল প্রাইস। অ্যান্ড জেট ফুয়েল প্রাইস গত প্রায় 2-3 বছরে সেটা ইনক্রিজ করেছে মোর দেন 100%।
এখন যেটার আপনার অপারেশন কস্ট হচ্ছে 50% উপরে, তার যদি আবার 100% উপরে ইনক্রিজ করে, আপনি কোনোভাবেই পূর্বাবস্থায় ফেয়ারটা রাখার সুযোগটা একই নাই। সঙ্গে তো জ্বালানির যে দামের ক্ষেত্রে যদি আমরা দেখি জেট ফুয়েলের ক্ষেত্রে সেখানের মধ্যেও তো বৈষম্য আছে। আপনি দেখেন আন্তর্জাতিক রুট এবং ডোমেস্টিক। হ্যাঁ, এটা তো আছেই। আপনি নরমালি ইন্টারন্যাশনাল যদি আমি বলি, ঢাকায় আমরা 75 সেন্ট পার লিটার জেট ফুয়েল পারচেস করছি, কুয়ালালামপুরে সেটা 59 সেন্টে পারচেস করছি। পার লিটারে প্রায় 16 সেন্ট ডিফারেন্স হয়, এবং সেখানে টনকে টন ফুয়েল যেহেতু লাগে, আমার অপারেশন কস্টটা কিন্তু সেখানে লেগে যাচ্ছে। আপনি ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল যে ডিফারেন্সটা বললেন, ডোমেস্টিক রুটে আমরা 100% বাংলাদেশি এয়ারক্রাফট, অলমোস্ট 95% বাংলাদেশি প্যাসেঞ্জার তারা ডোমেস্টিকে বিভিন্ন ডেস্টিনেশনে ট্রাভেল করছে। এখানেও যে ফুয়েল কস্টিংটা আছে সেটা দেখেন, আমার ইন্টারন্যাশনাল রুটের থেকে 15% এডিশনাল ভ্যাট পে করে আমাকে ফুয়েলটা পারচেস করতে হচ্ছে। এই যে ইন্টারন্যাশনাল হচ্ছে ডোমেস্টিক রুটের অপারেশনের জন্য আমাকে ফুয়েলটা বেশি বার্ন করতে হচ্ছে, বেশি পে করতে হচ্ছে। এই বৈষম্যটা এটা যদি না থাকে, আমি বলবো যে ডোমেস্টিক রুটে যেমন ফেয়ার রিডিউস হওয়ার সুযোগ আছে, বিকজ অফ অপারেশন কস্টকে যদি রিডিউস করি তাহলে আমার ফেয়ারটাও রিডিউস হবে। এই বাস্তবতায় আমি বলবো যে গভর্নমেন্টের আসলে এই জিনিসগুলো আমি বলছি এটা ডেফিনেটলি সুনজর দেওয়া উচিত। একই সঙ্গে তো সারচার্জের যে বিষয়টা সেটিও তো আছে। তো এই যে সারচার্জ, ফুয়েল প্রাইস হাই, এই সব কিছু মিলিয়ে আপনারা আসলে কিভাবে কম্পিটিশন করছেন অন্যান্য বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে, সেই প্রশ্নের উত্তরটা শুনবো। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আপনি বিরতির পরে এসে এটা একটু ব্যাখ্যা করবেন জি, যে ঠিক কিভাবে আপনারা কম্পিটিশনটা করে টিকে আছেন। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের এভিয়েশন সেক্টর নিয়ে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনাব কামরুল ইসলাম। জনাব কামরুল ইসলাম, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। জি, বিরতির আগে আমি আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম, সেটি হচ্ছে এই যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্লাস আপনাদের যে অন্যান্য যে এয়ারপোর্টের যে খরচ সেটি, পাশাপাশি সারচার্জের যে বিষয়টা সেটিও তো অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে বেশি। তো এত সব মানে বৈরী পরিস্থিতি মোকাবেলা করে আপনারা আসলে কিভাবে টিকে আছেন? ধন্যবাদ। আপনি দেখেন যে সারচার্জের ব্যাপারটাকে নিয়ে আমি আসি, যে আজকে প্রায় প্রাইভেট এয়ারলাইন্সগুলো 27-28 বছর ধরে বাংলাদেশে এভিয়েশনের সাথে ইনভলভ আছে। আপনি দেখেন একটা বন্ধ হওয়ার মিছিল আছে, সেটা হচ্ছে আপনার রিনাউন্ড কিছু এয়ারলাইন্স লাইক জিএমজি এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেন্ট এয়ারওয়েজ, বেস্ট এয়ার সহ বেশ কিছু এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে। বর্তমানে যে এক্সিস্টিং যে 3টা প্রাইভেট ক্যারিয়ার আছে লাইক ইউএস বাংলা, এয়ার এস্ট্রা, নভো এয়ার, ঠিক 10 বছর সময়কালটা আমি বিভিন্ন সময় বলে থাকি যে বাংলাদেশের 10 বছর সময়কালটা প্রাইভেট এয়ারলাইন্স এটা অশনি সংকেতের মতো। এটা শুভ সংকেত না অশনি সংকেত, এটা আমার কাছে কনফিউজড। লাইক ইউনাইটেড এয়ারওয়েজ এবং রিজেন্ট এয়ারওয়েজ 10 বছর পর তারা শাটডাউন করতে বাধ্য হয়েছে। আসলে আমি বলবো যে জিএমজি এয়ারলাইন 10 বছর পর একটা ডাউনওয়ার্ডে যে প্রায় 14 বছরের সময় তারা ক্লোজ করে দিয়েছে। সেখানে বর্তমানে যে এক্সিস্টিং যে নভো এয়ার আছে, তো নভো এয়ার আসলে আজকে প্রায় 13 বছর হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা আসলে যেই পর্যায়ে যেই জায়গাটায় পৌঁছানোর কথা ছিল, আমি বলবো এক্সপেক্টেড সেই জায়গাটায় পৌঁছাতে পারে নাই। তো এই যে এর পিছনে ডেফিনেটলি অনেকগুলো কারণ আছে। অনেক সময় দেখা যাচ্ছে পলিসিগত যেসব ব্যাপারগুলো আছে, এটা তো গভর্নমেন্টের এখতিয়ারে থাকে। অনেক সময় গভর্নমেন্ট আসলে সেই ইন্ডাস্ট্রিকে যদি টিকে রাখতে হয় তাহলে পলিসিতে রেকটিফাই করার, কারণ প্রয়োজনীয় তাগিদে বাংলাদেশের সংবিধান অনেক সময় আমরা বিভিন্ন অধ্যাদেশগুলো চেঞ্জ করেছে, তাই না, জনগণের প্রয়োজনে। নীতিতে পরিবর্তন ঠিক ওইভাবে আমি বলবো যে আসেনি। বিকজ আজকে যে সারচার্জের যে বিষয়টা আছে সেটা দেখেন, মান্থলি আমরা 6% হারে ইন্টারন্যাশনাল মানে সারা বছরে আমরা প্রায় অলমোস্ট 72% আমরা পে করছি। হোয়ারএস আমরা যেসব ডেস্টিনেশনগুলোতে আমরা ট্রাভেল করছি, ফ্লাই করছি, সেখানে ইন অ্যান অ্যাভারেজ হচ্ছে 12 থেকে 15% অথবা ম্যাক্সিমাম 18% আমাদের সারচার্জ পে করতে হয়। এই যে ডিফারেন্স আপনি দেখেন, আমরা বারবার গভর্নমেন্টের কাছে আমরা রিকোয়েস্ট করেছি। আমাদের সারচার্জ কি পৃথিবীর সবচেয়ে বেশি? আমি বলবো যে আমাদের অপারেটেড যেসব কান্ট্রিগুলো আছে, আমাদের এয়ার সার্ভিস এগ্রিমেন্টের সাথে ইনভলভ আছে যেসব কান্ট্রিগুলোর সাথে, অলমোস্ট সবার থেকে বেশি আমরা পে করছি। তো সেই জায়গাটা আমাদের এভিয়েশন থেকে আমরা বারবার আসলে সরকারের কাছে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের কাছে আমাদের আসলে দাবি ছিল যে না, মান্থলি 1% হারে, ইয়ারলি যেন 12% হারে আমাদেরকে দেওয়া হয়। তাতে সুবিধা যেটা ছিল যে আমরা আসলে এয়ারলাইন্সগুলো অ্যাজ এ অপারেটর হিসেবে আমরা কিন্তু সেই পেটা আমাদের ডিউজটাকে দিতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করতাম।
আপনি দেখেন যে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে আমরা দেখি হাজার হাজার কোটি টাকা বিভিন্ন এয়ারলাইন্সের কাছে ডিউজ আছে এবং সেই এয়ারলাইন্সগুলো কিন্তু এক্সিস্ট করছে না, তারা কিন্তু বন্ধ হয়ে গেছে। আচ্ছা। আপনি লাইক জেএমজি এয়ারলাইন্সের কথা বলেন, ইউনাইটেড বলেন, রিজেন্ট বলেন, তাদের প্রত্যেকের কাছে 300, 400, 500 কোটি টাকা করে পাচ্ছে। এই যে লেজারের যে আপনার যে হিসাবটা, এটা তো দরকার নেই আসলে। আমাকে দরকার হচ্ছে তাদের কাছ থেকে কীভাবে টাকাটাকে রিকভারি করে এনে আসলে এটা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের ব্যয় করা হয়। সেই জায়গাটায় আমি বলবো যে যারা বন্ধ হয়ে গেছে সেটাকে যতটুকু আসলে টেক কেয়ার করা উচিত তার চেয়ে বেশি আসলে যারা এক্সিস্টিং আছে। কামরুল সাহেব, আমি আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই। এই যে আপনি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কথা বললেন, সারচার্জের কথা বললেন, নানা বৈরী পরিস্থিতি মোকাবেলা করে আপনারা বিজনেস করছেন। তো আমরা তো এখন দেখছি যে বিমানবন্দরে 3rd টার্মিনাল চালু হচ্ছে। নিঃসন্দেহে এটা তো একটা ভালো খবর এবং এই 3rd টার্মিনালকে কেন্দ্র করে বাংলাদেশে এভিয়েশন সেক্টরটা আরও বিকশিত হওয়ার সুযোগ আছে, কারণ অনেক বিদেশি কোম্পানিগুলো তখন এখান থেকে ফ্লাইট পরিচালনা করার সুযোগ পাবে। কিন্তু কথা হচ্ছে তখন তো আপনাদের সাথে কম্পিটিশনটাও বেড়ে যাবে। তো একটা সেটি আবার এই কম্পিটিশনটা অসম কম্পিটিশন হবে কিনা? এটা ভালো কথা বলেছেন যে 3rd টার্মিনালটাকে ডেফিনেটলি এটা আমরা একটা পজিটিভ ওয়েতে দেখার চিন্তা করেছিলাম আসলে। বাট বর্তমান যে অবস্থায় আসলে আমি বলবো যে সেটাকে খুব বেশি আউটপুট ওরিয়েন্টেড হবে সেটা আসলে বলার সুযোগটা নাই। কেন নাই আপনাকে সেটা ছোট্ট একটা ব্যাখ্যা দিই আপনাকে। 3rd টার্মিনালটা একটা ডেফিনেটলি সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার হয়েছে। এয়ারপোর্ট টার্মিনালের ভিতরে অনেক বেশি ফ্যাসিলিটি ডেভেলপ হওয়ার সুযোগ আছে। অলমোস্ট পূর্বাবস্থা থেকে প্রায় এখন যদি 3rd টার্মিনাল অপারেশন আসে প্রায় 4 টাইমস বেশি ফ্যাসিলিটিস পাবো। সমস্যাটা যেটা হচ্ছে এই টার্মিনালকে কেন্দ্র করে বেশ কিছু বিদেশি এয়ারলাইন্স অলরেডি বাংলাদেশে অলরেডি অপারেশন শুরু করেছে এবং বেশ কিছু এয়ারলাইন্স তাদের অপারেশন আসার প্ল্যান করছে। সাথে সাথে যারা এক্সিস্টিং এয়ারলাইন্স আছে তারা কিন্তু ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়ানোর পরিকল্পনা করছে। লাইক ইথিওপিয়ান এয়ারলাইন্স, ইজিপ্ট এয়ার, ফিটস এয়ার, চায়না এয়ার কিন্তু তারা অলরেডি অপারেশন আছে। আমরা শুনতে পাচ্ছি ব্রিটিশ এয়ারওয়েজ প্ল্যান করছে, গারোদে এয়ারলাইন্স প্ল্যান করছে, ইরান এয়ার প্ল্যান করছে, পাকিস্তান একটা এয়ারলাইন্স আসার পরিকল্পনা অলরেডি সাজাচ্ছে। এই যে ফ্লাইট ইনক্রিজ করা মানে কি আপনার যে এখন বর্তমানে যে 80% যে বিদেশি ক্যারিয়ারের কাছে যে ইন্টারন্যাশনাল রুটে মার্কেট শেয়ারটা আছে, ইন ফিউচারে আরও সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ডোমেস্টিক বাংলাদেশি ক্যারিয়ারে মার্কেট সেটা কমে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এই যে এখন দেখেন বর্তমানে আমরা ঢাকা থেকে কক্সবাজার যদি আমরা ট্রাভেল করি কিংবা সিলেটে ট্রাভেল করি, শুধুমাত্র ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর থেকে ফ্লাই করা পর্যন্ত নিয়ারলি 20 মিনিটস অ্যাভারেজে আমাদের ফ্লাইটটা আসলে ট্যাক্সিওয়ে রানওয়েতে আসলে যেতে হচ্ছে বিকজ অফ একটা ইন্ডিপেন্ডেন্ট রানওয়ের কারণে। আমরা আসলে সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি, বাট এখানে কিন্তু রানওয়ে কিন্তু সেকেন্ড রানওয়ের আসলে কোনো সুযোগটা আমরা রাখি নাই বিকজ এখানে আসলে স্পেসটা আসলে আমি বলবো যে এনাফ স্পেস না থাকার কারণে আসলে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট রানওয়ে আপনার একটা কঠিন কম্পিটিশনের মুখে। ডেফিনেটলি আপনি দেখেন আপনি যদি আজকে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট রানওয়ে না থাকে তাহলে আসলে এই যে বর্তমান যে আমাদের মানে ফ্লাইটের যে নাম্বার অফ ফ্লাইটস এইটা আসলে আরও যখন ইনক্রিজ করে ফেলবে আমাদের ফ্লাইট ডিলে হওয়ার পসিবিলিটিটা আরও বেড়ে যাবে। তো এইটাকে মাথায় আসলে আমি বলবো যারা প্ল্যানার ছিল, যারা 3rd টার্মিনালকে কেন্দ্র করে যারা প্ল্যান করেছে তাদের আসলে পূর্বাবস্থায় আসলে তারা তখনই আসলে এই প্ল্যানটা আসলে আমি বলবো যে এটা আপ টু দ্য মার্ক হয় নাই। তার মানে আপনারা ইন্টারন্যাশনালি একটা কম্পিটিশনের সম্মুখীন হতে যাচ্ছেন, আবার বাংলাদেশ বিমানের কারণে আপনারা অভ্যন্তরীণভাবেও যারা বেসরকারি এয়ারলাইন্স আছে তারাও তো কম্পিটিশনের সম্মুখীন হচ্ছেন। এই বিষয়টা একটু জানবো, তবে তার আগে নিচ্ছি আরেকটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের এভিয়েশন সেক্টর নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় অতিথি হিসেবে আছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক, যিনি জনসংযোগ বিভাগের দায়িত্বে আছেন, জনাব কামরুল ইসলাম। জনাব কামরুল ইসলাম, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আমি আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম যে এই যে আপনি যেটা বললেন যে 3rd টার্মিনালকে কেন্দ্র করে একদিকে যেমন সম্ভাবনা আছে তেমনি আবার সমস্যাও আছে কিংবা সংকট, সেটি হচ্ছে যে বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে আপনারা একটা অসম প্রতিযোগিতার সম্মুখীন হবেন। তো সেখানে তো একটি অসম প্রতিযোগিতা কিংবা কঠিন চ্যালেঞ্জের মুখে আপনারা পড়বেন। পাশাপাশি বাংলাদেশ বিমানের সঙ্গে আপনারা যারা বেসরকারি এয়ারলাইন্স কম্পিটিশন করছেন সেখানেও তো আপনারা একটা অসম প্রতিযোগিতার মধ্যে আছেন দেশের ভিতরে। তো এই যে দুই সংকট দেশের ভিতরে এবং পরবর্তীতে ইন্টারন্যাশনালি যখন 3rd টার্মিনাল চালু হবে, তো এই দুই সংকট মোকাবেলা করে আপনাদের টিকে থাকার আসলে ওয়েটা কি, সরকার আসলে কি করতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি দেখেন যে বিদেশি এয়ারলাইন্সগুলো যখন বাংলাদেশে তারা মার্কেট প্ল্যান করে অপারেশন শুরু করার পরিকল্পনা নিয়ে আসে, তারা কিন্তু 100% বাংলাদেশি প্যাসেঞ্জারদের উপর বেস করেই তারা কিন্তু ফ্লাইট ফ্রিকোয়েন্সিগুলো সাজাবে।
তো সেখানে 100% প্যাসেঞ্জার নিয়ে যেখানে বিদেশি এয়ারলাইন্সগুলো কন্টিনিউয়াসলি একটা এক্সপানশনের মধ্যে আছে, সেখানে আমরা দেশীয় এয়ারলাইন্স হিসেবে আমরা সেই জায়গাটা পৌঁছাতে পারছি না, সক্ষমতার জায়গাটা আমরা পৌঁছাতে পারছি না। এটা শুধুমাত্র আমি বলবো যে এটার যে সরকারের যদি কিছু পলিসিগত কিছু চেঞ্জ যদি আনা যেত এবং সেখানে যদি আমাদের দেশীয় কেরিয়ারগুলোকে সেইখানে যদি কিছুটা অ্যাডভান্টেজ কিংবা সাবসিডাইজ করার সুযোগ থাকতো, সেই জায়গাটা আমি বলবো যে একটা দেশীয় এয়ারলাইন্সগুলো সেই কম্পিটিশনের জায়গাটা আসলে রাখতে পারতো। আপনি দেখেন যে আমরা বলছি যে 80% মার্কেট শেয়ার হচ্ছে বিদেশি ক্যারিয়ারের কাছে। যদি থার্ড টার্মিনাল আসলে শুরু হয়ে যায়, তখন এই মার্কেট শেয়ারটা নিয়ারলি 15% হয়তো চলে আসতে পারে দেশীয় ক্যারিয়ারের। এই যে 15% মার্কেট শেয়ার আসলে দিয়ে কখনোই 85%কে ডমিনেট করার সুযোগটা নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সেই জায়গাটায় সরকারের কাছে বিভিন্ন সময়ই আসলে আমরা দাবি যেমন করছি, সেখানে আবার টিকেও আছি। তো সেই জায়গাটা আমি বলবো যে শুধু বাংলাদেশি প্যাসেঞ্জারদের আস্থার একটা জায়গা আছে এখনও দেশীয় ক্যারিয়ারের প্রতি, বিকজ যে এই এয়ারলাইন্সগুলো দেখেন, এই এয়ারলাইন্সগুলো যখনই শুরু থেকে আমি বলবো যে সরকার যদি একটু জাস্ট আমাদের পাশে থাকতো, সেই জায়গাটায় আমাদের বর্তমানে যে জিডিপির যে কন্ট্রিবিউশনটা আছে অনলি 3%, যেখানে সেটা বাড়ার একটা সম্ভাবনা ডেফিনেটলি ছিল। বিকজ আমাদের পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে, লাইক শ্রীলঙ্কার কথা বলেন, 8-9% হচ্ছে জিডিপি কন্ট্রিবিউশন আছে, ইন্ডিয়াতে 6-7% আছে, মায়ানমারে 6-7% আছে, তো নেপালের কথা, নেপালেও প্রায় নিয়ারলি মোর দেন 10-15%। আরেকটা জায়গা হচ্ছে মালদ্বীপ, সেটা প্রায় মোর দেন 30% জিডিপি কন্ট্রিবিউশন আছে। সেইখানে যদি আমাদেরকে আজকে একটু যদি সরকার যদি পাশে থেকে যদি আমাদের সহায়তা করতো, তাহলে আমাদের বন্ধ হওয়ার মিছিলটা যেমন বাড়তো না, তাহলে নতুন নতুন এয়ারলাইন্স আসলে ইনজেক্ট হওয়ার একটা সুযোগ ছিল। সেখানে তো আপনাদেরও তো দায়িত্ব আছে, কারণ যে এটা তো মুক্ত বাজার, আপনাদেরকেও তো সেবা বাড়িয়ে সেটি করতে হবে, আস্থা তো আপনাদেরকেও আনতে হবে, যদিও সেটি বেড়েছে। আপনি দেখেন যে ডেফিনেটলি আপনি যেটা বলেছেন যে আমাদের যে যদি অপারেশন কস্টগুলো আমি যখন একটা কম্পিটিটিভ ফেয়ার দিব, আমি যখন আদার্স এয়ারলাইন্সগুলোর সাথে কম্পিটিশন করব, কম্পিটিশন কী ধরনের আপনি দেখেন যে স্পেসিফিক কোনো এয়ারলাইন্স না। আমি যখন সিঙ্গাপুরে ফ্লাইট করছি, আমি সিঙ্গাপুর এয়ারলাইন্সের সাথে কম্পিটিশন করছি। আমি যখন মালয়েশিয়াতে ফ্লাইট অপারেট করছি, মালয়েশিয়ান এয়ারলাইন্স, এয়ার এশিয়া, মালিন্দা এয়ারলাইন্সের সাথে কম্পিটিশন করছি। মিডল ইস্টে আপনি দেখেন যে ডিফারেন্ট কান্ট্রি ডিফারেন্ট টাইপের এয়ারলাইন্স, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রুটে আমাকে ইন্ডিভিজুয়াল মার্কেট প্ল্যানটা সাজাতে হচ্ছে, কম্পিটিশন প্ল্যানটা সাজাতে হচ্ছে। সব কিছু মিলে আসলে আমি বলবো যে টিকে থাকার যে ব্যাপারটা আছে, সেটা ডেফিনেটলি আমাদের অপারেশন কস্টটাকে যদি আজকে রিডিউস করার সুযোগ থাকতো, ডেফিনেটলি আমাদের ফেয়ারটাকে অনেক বেশি আসলে আমি বলবো যে নিচে নামিয়ে আনার সুযোগ থাকতো, প্যাসেঞ্জারের আকৃষ্টের জায়গাটা আরও বেশি থাকার সুযোগ থাকতো। মানে অপারেশন কস্টটা কমালেই কেবলমাত্র আপনারা বাড়তি সার্ভিসটা দিতে পারবেন। এক্স্যাক্টলি, কারণ আপনি দেখেন ফুয়েল কস্ট, আপনার এরোনটিক্যাল চার্জ, সারচার্জ, এগুলো তো আসলে ভাইটাল। আপনি আরেকটা জিনিস দেখেন যে আমাদের বাংলাদেশে এয়ারলাইন্সের মানে ইনক্রিজিংয়ের যে জায়গাটা আছে, সেখানে ইন ফিউচার আমরা আরও কিছু সাফারিংয়ের মধ্যে পড়বো। পাইলট, ইঞ্জিনিয়ার, এটা কিন্তু ওভারনাইট যেমন তৈরি হওয়ার সুযোগ নেই, এক্সপার্টিস যে তৈরি হওয়ার ওভারনাইট সুযোগ নেই। আপনি দেখেন বাংলাদেশের এভিয়েশনে আছে প্রায় 53-54 বছর হয়ে যাচ্ছে, সেখানে প্রাইভেট এয়ারলাইন্স 27-28 বছর, আমি আগেই বলেছি। এই যে এই সময়ের মধ্যে সবগুলো এয়ারলাইন্স কিন্তু বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়ার মিছিলে আসলে যখনই বিভিন্ন এমপ্লয়িরা, আমি বলবো যে তারা কিন্তু আসলে একটা আনসার্টেনিটির মধ্যে থাকার কারণে তারা ট্রেড ছেড়ে অন্য ট্রেডে হয়তো চলে গেছে। সেইভাবে কিন্তু এক্সপিরিয়েন্স হয়তো লোকজন কিছু তৈরি হয়েছে, বাট এক্সপার্টিস বলতে যাবো যে সেটা কিন্তু আসলে তৈরি হয় না। হ্যাঁ, আরেকটি বিষয়ে যাই একটু, সেটি হচ্ছে যে আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্স, আমরা তো দেখছি যে এখন দেশীয় যে এয়ারলাইন্সগুলো আছে তার মধ্যে আপনারা সবচেয়ে বড় এবং আপনারা কম্পিটিশনে এগিয়ে আছেন। তো এবং আমরা দেখছি যে প্রতিনিয়ত আপনাদের বহরে নতুন নতুন উড়োজাহাজ যুক্ত হচ্ছে, আপনাদের ডেস্টিনেশন সংখ্যা বাড়ছে। তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে আরও কি? আপনি দেখেন শুরু থেকে আমরা 2014 সালের 17 জুলাই থেকে যাত্রা শুরু করেছিলাম। আজকে প্রায় 11 বছর যাত্রা পথে আমাদের প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন দুইটাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমরা শুরুতে যেমন প্ল্যান করেছিলাম বাংলাদেশের অভ্যন্তরীণ সবগুলো এয়ারপোর্টে আমরা মোর দেন 1 ফ্লাইট আমরা দিব এবং ডে রিটার্ন ফ্লাইট থাকবে। সাথে সাথে প্ল্যান করেছি আমরা 2 বছরের মধ্যে আমরা ইন্টারন্যাশনাল ফ্লাই করবো। ঢাকা কাঠমান্ডু রুটে 2016 সালের 15 মে থেকে যাত্রা শুরু করেছি। তারপর থেকে যে প্ল্যান ছিল আমরা বিগার এয়ারক্রাফট আমাদের ইনজেক্ট করবো এবং সাথে সাথে আমাদের প্রবাসী বাংলাদেশিরা যেসব দেশগুলোতে যেসব গন্তব্যে অবস্থান করছে, 1 বাই 1 আমরা সেই সব ডেস্টিনেশনগুলোতে আমরা অপারেশনে যাব। এখন পর্যন্ত আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছি। আমরা 10টা দেশে 13টা গন্তব্যে অলরেডি ফ্লাইট অপারেশন আছি এবং আপনি হয়তো জানেন যে আমরা ঢাকা জেদ্দার পর আমরা ঢাকা রিয়াদেও ফ্লাইট অপারেশন ডিক্লেয়ার করেছি। আমাদের বহরে কিন্তু এয়ারবাস 330-র মতো এয়ারক্রাফট আমরা যোগ করেছি এবং আমরা এটাও বলে রাখি যে আমাদের আস্থার যে জায়গাটা, আমি বলবো যে কেন আমরা ইউএস বাংলা আসলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি কিংবা হচ্ছে,
যে আমাদের একটা কমপ্লেইন ছিল যে বাংলাদেশের প্রাইভেট এয়ারলাইন্সগুলো সবসময় পুরাতন এয়ারক্রাফট ইউজ করে, সেখানে কিন্তু আমরা অলরেডি নতুন 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 বহরে যোগ কন্টিনিউয়াসলি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট আমরা ডোমেস্টিক রুটে আমরা ফ্লাইট অপারেশনে নিয়ে আসছি। আমাদের বর্তমানে যে ইন অ্যান অ্যাভারেজ এয়ারক্রাফটের বয়স আছে সেটা হচ্ছে বিলো 10 ইয়ার্স, যেটা আমাদের এগিয়ে যাওয়ার জায়গাটা আসলে আমাদের বলবো যে আমাদের অনেক সাপোর্ট দিচ্ছে। সাথে সাথে আমরা বলবো যে আমাদের বাংলাদেশি প্যাসেঞ্জার যারা আছেন, আমাদের বাংলাদেশি প্যাসেঞ্জার যারা আছে তারা একটা আস্থার জায়গা যেটা নিয়েছিল, ইউএস বাংলাকে এখন পর্যন্ত সেই জায়গাটা রেখেছে এবং আমাদের উৎসাহ উদ্দীপনার জন্য এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য আমাদের পাশে থেকে সবসময় আমাদেরকে সহায়তা করছে। জি, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।